আরে নাইমের বাচ্চাকে এত করে বললাম জিমে ভর্তি হওয়ার জন্য, শালা ভর্তিই হচ্ছে না। দেখবে মোটা হতে হতে কোন দিন ফেটে যাবে। আমার চিন্তা তো আর একটা, নাইম ভাইয়া যখন। কথা পুরো না করে হাসতে শুরু করলো মম। নুসরাত হালকা থাপ্পড় মেরে বলল, হ্যাঁ হ্যাঁ করা বন্ধ করে কথা শেষ কর। মম কথা বলতে গেলেই মেয়েটা হেসে দেয়। নুসরাত আর ইসরাত মমর হাসি দেখে তারাও ফিক করে হেসে দিল। নাহিদ হ্যাবলা কান্তের মতো তাদের দিকেই তাকিয়ে রইল। নাইম ভাইয়ের বউ যদি রোগা হয় আর নাইম ভাইয়া এরকম মোটা থেকে যায়, তাহলে ওনার বউয়ের কি হবে? বুঝতে পারছি না, খুলে বল। নাইম ভাইয়া যদি ওনার বউয়ের ওপর হাত পা তুলে দেয় তাহলে কি হবে? বেচারি তো ওখানেই মারা যাবে। তুই আরো কিছু বলতে গিয়েছিলি, কথা ঘুরিয়েছিস? না না, আমি কথা ঘোরাইনি। ইসরাত জোর করলো না। একজন মানুষ যখন বলতে চাইছে না, তাকে জোর করার কি দরকার? অর্ডার আসতে আরো 20 মিনিট সময় লাগবে, তাই ইসরাত মোবাইল স্ক্রল করতে শুরু করলো। তখন কি বলতে গিয়েছিলি? কাছে আয়, এটা সিক্রেট, কানে কানে বলি। মম নুসরাতের কানে কানে কিছু বলতেই নুসরাতের মুখ হাঁ হয়ে গেল। নুসরাত মাথা দুদিকে ঝাঁকিয়ে বলল, সত্যি তো? এটা চিন্তা করে দেখিনি। অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল, চোখ ফিরিয়ে এনে আবার তড়াক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশ আর সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করেছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইসরাতকে ফিসফিস করে ডাক দিল, এই ইশরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বোঝালো। ইসরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, সামনের টেবিলে তাকা। ইসরাত ভ্রু কুঁচকে সামনের টেবিলে তাকালো। মনে করলো নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকিয়ে ইসরাতের চোখ ছানা বড়া হয়ে গেল। আমি যা দেখছি মমো, তুই কি তা দেখছিস? কি দেখবো? ইসরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলে আরশ বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মম নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করলো, এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মমর কথায়। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছে, তারপর কেন জিজ্ঞেস করে কি করছে? দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এসব প্রমাণ বোঝো না মনু, দুধ খাও। ছ্যাঃ, কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস তুই নুসরাত? একদম নাক ছিটকাবি না ইশরাত, আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জুম করে আরো 2-3টে ছবি তুললো আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টে অভাব পড়েছে যে এত দূর আসলো? আরে প্রেমিকাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু ওনার অফিসের কর্মচারীরা দেখতে পেত, তাই এত দূরে আসছে যাতে কেউ দেখতে না পারে। না জেনে কথা বলবি না নুসরাত। আমি জেনেই কথা বলছি, দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে করলা বের হয়, আর এখন কি মুচকি মুচকি হাসি। হাসি সরছে না মুখ থেকে। আহা কি হাসি! মানুষের কত রং যে দেখবো। আল্লাহর ওয়াস্তে তোর মুখ বন্ধ কর বই। আমি কি বেশি কথা বলি যে তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা? তুই এভাবে বলতে পারলি মম্মু? না বোন, তুই একটুও বেশি কথা বলিস না। খুশি, এবার মুখটা বন্ধ কর বোন। আমার কানের পোকা সবগুলো বের করে দিলি আমার। তাহলে তো ভালোই হয়েছে, তোর কানের ভেতর থেকে সব পোকা বের হয়ে চলে যাবে। আমাকে ধন্যবাদ বল, আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিয়েছি। চুপ, একদম চুপ, আর একটা কথাও না। এবার আওয়াজ বের হলে না কষ্টে মুখে আটকে দিবা একদম, নইলে এখানে রেখে চলে যাব। কিন্তু ইসরাত ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। সামান্যই তো কথা বলেছে, আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মম একটা সিএনজি ভাড়া করে জিন্দা বাজারের দিকে চলে গেল, আর নুসরাত আর ইসরাতেরা উপশহর যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। নাহিদের সাথে নুসরাতের আর নাইমের সাথে ইসরাতের বিয়ে দিলে কেমন হবে? দু বোন দু ভাইয়ের বউ। আকস্মিক কোনো কারণ ছাড়া এসব কথা লাবণ্যকে বলতে দেখে ইসরাত বিরক্ত হলো। লাবণ্যের কথা ইগনোর করতে চাইলো, কিন্তু লাবণ্য আবার বলল, আর তোমাদের খালা তোমাদের শাশুড়ি হয়ে যাবে। এটা আমার ছোট বোন, আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বই না? এসব কিছু হয় না বোন, ভাবো আর যাই ভাবো, বিয়ে হলে এমনি সব ঠিক হয়ে যাবে। আপু এক কাজ করেন, নাইমকে বিয়ে করে নিন। আমি আন্টিকে বলে নাইমের সাথে আপনার একটা ব্যবস্থা করে দিব। ও আমার বয়সে ছোট, কী সব বলো তুমি?
তো কি হয়েছে? নাইম বয়সে বড় মেয়ে বিয়ে করা সুন্নত। নাইম সুন্নত কাজ করে ফেলবে, ওরও নেকি, সাথে তোমারও নেকি হবে। আরে কী সব বলো তুমি নুসরাত, এসব হবে না। হবে না কেন? 110% হতে পারে। এটা জীবন নিয়েও হবে না। নাহিদ লাবণের ওপর বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল নিজের রুমে। ইসরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল আর নুসরাত ফেবো স্ক্রল করতে শুরু করলো। লাবণ্য তাদের বিজি হতে দেখে রুম থেকে বের হয়ে গেল। নাজু বেগমের বাড়ি হঠাৎ করে নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎ আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন ওই সবই নিয়ে চিন্তিত হলেন। নাসির সাহেব বললেন তিনি কিছু খাবেন না, অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইসরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা আমার এখানে আরো 1 সপ্তাহ থেকে তারপর যাবে। এখন তো আমি দিতে পারবো না ওদের। অনেক দিন তো থাকলো, পরে এসে থাকবে, এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পরই ইসরাতের সেমিস্টার, সেই তো যাওয়াই লাগবে। তো এখন গেলে কি হবে? আজ যাবে কাল যাবে একই কথা। নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বা বলবেন, অন্যের সন্তানের ওপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইসরাতকে বললেন লাগেজ গোছানোর জন্য, আজকে তারা ব্যাক করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবেরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ল, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে। সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। ইসরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো। ইসরাত জাইনের পাশ চুপচাপ কাটাতে চাইলে জাইনের গা জ্বালানো কথা শুনে ইসরাতের মাথা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে আসলে? আর 2-1 দিন থাকতে? আপনার কোনো সমস্যা আমি তাড়াতাড়ি চলে আসায়? আমি আসায় কি আপনার খাবারে ভাগ কম পড়বে, নাকি আমি আপনার খাবারের প্লেট টান দিয়ে নিয়ে নিব? কি সমস্যা? হ্যাঁ, আমার কেন সমস্যা হতে যাবে? আর আমার খাবারের ভাগ কেন কম পড়বে? তোমাকে দেখছি কিছু জিজ্ঞেস করা যাবে না ইসরাত, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। কথায় তো তাই মনে হচ্ছে। আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে? আমি বাড়িতে ফিরে আসছি তা আপনার সহ্য হচ্ছে না? আসল কথা তো এটাই, আমার বাড়ি আমি ফিরে আসবো না। আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি, আর তুমি এটাকে তাল থেকে তেল বানিয়ে দিলে। একটা সিম্পল কথা সিম্পল ভাবে উত্তর দিলেই তো হয়, ঝগড়া করছো কেন? আপনি কি আমাকে এখন এই ঝগড়ুটে বলে গালি দিলেন? জাইন নিজের চুল টেনে ধরলো, কপালের ওপর থেকে চুলগুলো টেনে সরালো। ও কখন ঝগড়ুটে বলে গালি দিল? এই মেয়ে তো মহা ঝগড়ুটে। আমি কখন তোমাকে ঝগড়ুটে বললাম? তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যেবাদী? মিথ্যে বলছি আমি মিথ্যেবাদী? এত বড় সাহস কে দিল আপনাকে? আপনি আমায় মিথ্যেবাদী বলছেন? আরে তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো? আপনি ডাবল মিনিং কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না? কি জ্বালায় পড়লাম রে বাবা, কোন দুঃখে একে এই প্রশ্ন করতে গিয়েছিলাম, আল্লাহ মাফ করো। জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে পাশ দিয়ে চলে গেল। ইসরাত রাগে ফুঁসতে লাগলো, তাকে ইগনোর, এত বড় সাহস এই জাইনার বাচ্চার। নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে। সারা খবিশ। ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইসরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল। দুজনে 2 ইউনিভার্সিটিতে পড়ায় রাস্তাও আলাদা। নুসরাত রিক্সা দেখে ইশারা করলো। সচরাচর তাদের বাসার আশেপাশে রিক্সা পাওয়া যায় না। মামা আখালিয়া যাবেন? আয় যাইমু। কত টাকা ভাড়া নেবেন? 100 টাকা দিলাইও। আচ্ছা আয়ো। আর কিতা কইতাম? নুসরাত রিক্সায় উঠে বসলো। ইরহাম দৌড়ে এসে রিক্সায় উঠল। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিলাম? শুধু রিক্সায় উঠে বসে আছি। আমি তোর জন্য রিক্সায় বসে অপেক্ষা করছিলাম। বেঈমান কোথাকার! আমি যদি আরো 2 মিনিট লেট করতাম তুই আমাকে রেখে চলে যেতি, তাই না? জানিস যখন, তাহলে জিজ্ঞেস করছিস কেন? ইরহাম রিক্সাওয়ালা মামার দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মামা আপনি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমি তোমার মায়ের দেখিয়া যে সুন্দর করি তুমি টাইম মাইর করায়। আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিক্সা চালান মামা। আর তুই কত লেট করিস? কখনো তোকে আমি রেখে কলেজে বা ভার্সিটিতে গিয়েছি বল? আমি তোর জন্য অপেক্ষা করতাম না? আসলে কি জানিস, এই আমি কারোর জন্য অপেক্ষা করি না, সবাই আমার জন্য অপেক্ষা করে। হিজাব বাঁধা, তাই চুল ঝাড়া দিতে পারলাম না। ইরহাম নুসরাতের কাঁধে ঘুষি মারল। ঘুষি খেয়ে নুসরাত হাসতে লাগলো। তোর থেকে বেশি জোর দিয়ে আমি ঘুষি মারতে পারি, দেখবি? না বোন, দেখব না, এখন দেখার ইচ্ছে নেই। অন্যদিকে ইসরাতের ভার্সিটি বাসার উল্টো দিকে হওয়ায় মেইন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ইস্যু বেবি, কতদিন পর তোমার সাথে দেখা। কোথায় ছিলে শোনা এতদিন? সেদিন ওইদিকে গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম,
তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু। তোর নানির বাড়ি ছিলাম, আর আঘাত করেছে, খুব ভালো করেছে। তোর মতো লাফাঙ্গাকে গণধোলাই দেওয়া উচিত। ওফ মাই গুডনেস, তুমি শোনা আমার নানু বাড়ি গিয়েছিলে? এই জন্যই নানু সেদিন বলেছিল আসলে সারপ্রাইজ পাবি। ইসরাত ছেলেটার প্যাচালে বিরক্ত হলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারায় ছেলেটার দিকে তাকালো। ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো। কি চাই তোমার? আমার পিছনে লেগে আছো কেন? অনেকদিন ধরে তোমার এইসব ফালতু কথা সহ্য করছি আমি। ছেলেটা কাচুমাচু করে চোখ নিচের দিকে নামালো। ইসরাতের কথার উত্তর না দিয়ে চোখ এদিক সেদিক ঘোরাতে লাগলো। হাওয়া সব বেরিয়ে গেল? এতক্ষণ তো খুব সোনা বেবি করছিলে, তখন লজ্জা লাগলো না? এখন নিচের দিকে চোখ কেন? চোখ উপরে তোলো, তাকাও আমার দিকে। আর নাম কি তোমার? আরমান। ফুল নেম বলো। আরমান শিকদার রকি। তো আরমান শিকদার, বয়স কত তোমার? আমি যদি ভুল না হই 21 বা 22, তাই না? জি, 21 বছর। আমার কত জানো? জি না। আমার 23+ বয়স, তোমার থেকে 2 বছরের বড়। বয়স দিয়ে কি হবে, আমি আপনাকে পছন্দ করি। ইসরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। আরমান যা মুগ্ধ হয়ে দেখল, এই হাসির প্রেমে তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে। আরমান, রাইট? তোমার আমার প্রতি যেটা, সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইসরাত, সত্যিই ভালোবাসি। ইসরাত নয়, নিজের বড় বোনের বয়সী একটা মেয়েকে নাম ধরে ডাকছো, সো ব্যাড। আর যেন এই বিষয়ে কোনো কথা না শুনি, ওকে? তুমি আমার ছোট বোনের বয়সী, তাই একটা অ্যাডভাইস দিই, পড়াশোনা করো, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে তোমার কাছে আসবে, তোমাকে খুঁজে নিতে হবে না। সো এইসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও, ওকে? আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে যেন না দেখি। আর আমার পেছনে তো একেবারেই না, মনে থাকে যেন। ইসরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইসরাতের যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে থাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করলো না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ইসরাত দৃষ্টিসীমানার বাহিরে যেতেই ছেলেটা পেছন ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণবিহীন দেহ হেঁটে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়ার, সৌরভী আর নুসরাত। ইরহাম তাদের সাথে যোগ দিলে সৌরভী ধমক মেরে বলল, তুই কি মেয়ে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওইদিকে যা। আমার কিছু বলার ছিল তোদের। বল। আসলে না বোন, তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। ফাতিন মেসেজ দিয়েছিল। সৌরভী আর নুসরাত চোখ গোল গোল করে ঘুরে তাকালো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি চাপটে সৌরভীর দিকে তাকালো। সেম কাণ্ড সৌরভীও করলো। তারপর মুখ বিকৃত করে বমি করার ভান করলো। সাদিয়া এদের চাহনি আর ভাবভঙ্গি দেখে বিরক্ত হলো। এভাবে তাকাবি না আমার দিকে। আর এরকম করছিস কেন? মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবি দুটো। হ্যাঁ, করে দেব বমি। তোর কোনো সমস্যা? আর শালা আবালটা কি বলেছে? নুসরাত, তুই ওকে আবাল বলতে পারিস না। ও মা, ভালোবাসা উতরি পড়ছে। শালা খানটার সাথে যখন সোহার জন্য তোকে ধোকা দিল, তখন ওই খাকাটা ছিল না, এই আমি নুসরাত ছিলাম। আর এখন বলছো নুসরাত? তুই এভাবে বলতে পারিস না। বাবা গো, কি দরদ। সৌরভী, গালাগালি করবি না ফাতিনকে। ও আমায় সত্যিকারের ভালোবাসে। নুসরাত থাপড় মারল সাদিয়ার পিঠে, বিরক্তি নিয়ে বলল, 100 বার গালাগাল করবে। কি করবি তুই? বালের ভালোবাসা। তোমার ভালোবাসার আমি গুষ্টি কিলাই। নুসরাত থাম, সব খুলে বল সাদিয়া। A to Z ম্যানেজ করলো কিভাবে শালা? গতকাল মেসেজ দিয়েছিল, আমি সিন করিনি। তো রাতের দিকে সিন করার সময় আপু এসে পেয়েছে, ওর সাথে কথা বলছি। আপু রেগে মেগে আগুন। কেন এখন মেসেজ দেয়? আপুকে বললাম প্যাচ আপ করতেছে আপু। আপু বললো আমাকে ফোন দিতে, বল আমি ওর সাথে কথা বলবো। আপুকে কি বুঝিয়েছে আমি জানি না। আপু বলেছে ঠিক আছে, ভালো কিছু করতে পারলে সাদিয়ার সাথে সামনে কথা আগাবে, না হলে নাই। সৌরভী কতক্ষণ সাদিয়াকে ভেঙালো। সাদিয়া কিছু না বলে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়ার এই নিব্বি মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো, কিন্তু ওদেরই বা কি করার আছে? যা লাইফ সে ডিসাইড করবে, সে কি করবে। এই নুসরাতের বাচ্চা, তুই একে আমাদের গ্রুপে কি দেখে নিয়েছিলি? এর মাথায় কোনো মগজ নেই, সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে, ওটা পচে গিয়ে গোবর হয়ে গিয়েছে। সাদিয়ার রাগী চোখে তাকালো সৌরভীর দিকে। সৌরভী সাদিয়ার রাগ পাত্তা দিল না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতির নামের ছেলেকে গালি দিল। শাওয়াটা যখন ছেড়ে যাবে তখন তুমি বুঝবে মনু, ভালোবাসা কারে কয়। সারা মাদার খপ্পরে পড়ে গিয়েছ তুই, আবার খাবি ধোকা, তারপর কান্না করতে করতে আসবা তুমি শাওয়া আমার কাছে।
এই সুরভি, আস্তে গালি দে, মানুষ শুনতে পাবে। আমি মানুষের বাল ফালাই না, মানুষ আমার বাল ফালায়। আমি গালি দেব? আমার মুখ কার বাপের কি? ছি, কি অশ্লীল মেয়ে বাবা, মুখের ভাষা শুনে আমার গা রিরি করে উঠছে। যা বাল, গায়ে পানি ঢাল গিয়ে, তাহলে রিরি করার কমবে। সৌরভী ভেঙচি কাটলো সাদিয়াকে। সাদিয়া জিব্বা বের করে ভেঙালো। এই থাম তোলা, ওইটা আবালটা না? সৌরভী জহুরি নজরে তাকালো। সৌরভী দূর হতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই দাঁড়িয়ে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতদের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে এমনভাবে তাকালো যেন এখান থেকে আস্ত কাঁচা চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্যদিকে তাকালো। নুসরাতদের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের হালকা কথার শব্দ নুসরাতদের কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না, কারণ মেয়েগুলো দূরে চলে গেল। সৌরভীর পরের কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করেছিল। নুসরাত পেছন থেকে এসে হাত চেপে ধরে সৌরভীকে নিয়ে এসে বেঞ্চে বসালো। সাদিয়া কান্না করে দিবে এমন ভাব, কিছু বললেই টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সৌরভীর কষ্ট হওয়ার কথা থাকলেও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়ার দিকে তাকিয়ে দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর আকাশ পাতাল ফাটিয়ে হু হা করে হেসে দিল। যারা নুসরাতের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাদের দিকে তাকালো। এসবে ধ্যান নেই নুসরাত আর সৌরভীর। দুজন পারলে হাসতে হাসতে এখানেই শুয়ে পড়ে। ও আখির সাথে রিলেশন ছিল, আমায় বলেইনি। আজ বাসায় গিয়ে আমি মেসেজ দিব। কি গো আখির বিএফ? নুসরাত আর সৌরভী আরও এক দফা হেসে দিল সাদিয়ার এসব আউল ফাউল কথা শুনে। মানুষ কি লেভেলের বোকা গাধা হলে ছেলেটা 12 ভাতারে জেনেও তার সাথে রিলেশন করে, আবার তার সাথে ব্রেকআপ না করে কি সব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত বড় গাধি তুই। অন্যদিকে আম্মু, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মোমোর ওপর ভর ছেড়ে দিলেন। অতিরিক্ত শকড হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মমো আম্মু বলে চিৎকার করে উঠল। মমো চিৎকারে সৈয়দ বাড়ির সবাই যে যেখানে ছিল সেখান থেকে এসে হাজির ড্রয়িং রুমে। হঠাৎ করে এমন করে চিৎকার করলো কেন মোমো দেখার জন্য। আশিকের সাথে ডেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলেই অবাক হলো। নিজেদের অবাকতা একপাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে এসে সোফায় শুয়ে দিলেন। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকার দরুন আশিকও ডেলাকে তেমন একটা খেয়াল করেনি। ডেলার হাত আশিকের হাতে দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কিনা তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা তুমি ওর হাত ধরে রেখেছো কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো। তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গিয়েছেন সেখানে হেলাল সাহেব কিভাবে রিয়াক্ট করবেন আশিক বুঝতে পারল না। মামা, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রুর গলায় বলল, কি বলেছিস আশিক? সূর্য মধ্য আকাশে, সূর্যের তাপে শরীর পুড়ে যাবে এমন মনে হচ্ছে। কপাল থেকে ঘাম মুছে নিয়ে হাত দিয়ে বাতাস করল নুসরাত। ব্যাগ থেকে পানি বের করে 2 চুমুক খেলো। ইরহামকে বলল, খাবি? ইরহাম পানির বোতল নিয়ে 1 চুমুকে সব পানি খেয়ে নিল। আজকাল অনেক গরম পড়েছে তাই না? গরমের জন্য নুসরাতের কথা বলতে ইচ্ছে হলো না, তবুও মুখ দিয়ে টেনে টেনে কথা বের করলো। মামা সামনে দিয়ে দিবেন? সিএনজি থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে গেল নুসরাত। বাড়ির গেট থেকে ভেতরে শোরগোলের শব্দ শোনা গেল। ইরহাম আর নুসরাত দুজন দুজনের মুখের দিকে চেয়ে ভো দৌড় দিল বাড়ির ভেতর। কি বললি আশিক? আবার বল, আমি শুনতে পাইনি। জাইনের দিকে ভ্রুকুচকে তাকালো আশিক। 2 সেকেন্ডও লাগেনি তুমি থেকে তুইয়ে চলে গেল। আশিক বিরক্ত হয়ে বলল, শুনতে পাওনি? বলেছি আমি ডেলাকে বিয়ে করেছি। জাইন ক্ষিপ্র গতিতে এসে আশিকের কলার চেপে ধরল। পরপরই আশিকের গালে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের বেগে আশিক দূরে ছিটকে গিয়ে পড়ল। 2 বাহু ধরে আবারও তুলে ধরল জাইন। 3-4টা নাকে ঘুষি মারল আশিকের। বড় ভাইয়ের জন্য সম্মান করে ঘুরিয়ে প্রতিবাদ করল না আশিক। যখন এটা তীব্র পর্যায়ে চলে গেল আশিক ঘুরিয়ে 2-1টা ঘুষি মারল। জাইনের মতো সুঠাম দেহে লোকের সাথে পেরে উঠল না আশিক। আবার আশিককে ঘুষি মারার পূর্বেই জাইনের গালে থাপ্পড় পড়ল। জাইন পেছন ফিরে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কার এত বড় সাহস তাকে থাপ্পড় মারে? ডেলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তোলা হাত কেঁপে উঠল জাইনের। যে হাত থাপ্পড় মারার জন্য তুলেছিল সেই হাত ধীরে ধীরে আগের জায়গায় নামিয়ে নিল।
আশিকের নাকে ঘুষি পড়ার জন্য নাক দিয়ে রক্ত বের হয়েছিল। তা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। মুখ বাঁকিয়ে মনে মনে জাইনকে বিচ্ছিরি গালি দিল। কি তুই এবার আমাকে মারবি? আমার গায়ে হাত তুলবি? হাত ভেঙে দেবো জাইন। আরেকটা স্পর্শ যদি আশিকের গায়ে লাগে। হাউ ডিয়ার ইউ টাচ মাই হাজবেন্ড, হাউ ডিয়ার ইউ। জাইনের বুকে হাত দিয়ে পেছনের দিকে ধাক্কা দিল ডেলা। কোন সাহসে তুই আমার স্বামীর গায়ে হাত তুলেছিস? কে তুই? আই উইল ফাইল আ কেস অন ইয়োর নেম বিকজ অফ দ্যাট ইউ ট্রাই টু কিল মাই হাজবেন্ড। জাইন অবাক দৃষ্টিতে তাকালো। ডেলা তাকে জিজ্ঞেস করছে সে কে। জাইন নিজের দিকে আঙ্গুল তুলে ডেলাকে জিজ্ঞেস করলো, তুই জিজ্ঞেস করছিস আমি কে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি তুই কে? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার তুই কে? হু আর ইউ? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর আমার এসব আমাদের ভিতর কখন আসলো? বেস্ট ফ্রেন্ডের মতোই থাক, আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবি না। জাইন অসহায় দৃষ্টিতে তাকালো ডেলার দিকে। নিজের গম্ভীর চরিত্রের বাহিরে এসে জাইন বলার চেষ্টা করলো কিছু, কিন্তু কণ্ঠনালীতে শব্দ এসে তার বাহিরে আসলো না। নিজের সাথে যুদ্ধ করে জাইন ডেলাকে বলল, আই লাভ ইউ ডেলা, আই লাভ ইউ মোর দ্যান মি। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আমি তোকে সব দেব। তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করব। ড্রয়িং রুমের সকলের মাথায় বজ্র পড়ল। সবাই ঘুরে জাইনের দিকে অবাক চোখে তাকালো। ইতিমধ্যে লিপি বেগম বিলাপ শুরু করেছেন। তার ছেলেটা এত নির্লজ্জ হলো কখন? পুরো পরিবারের সামনে কেউ এভাবে কোনো মেয়েকে প্রপোজ করে? আবার ছোট ভাইয়ের বউকে বলে ডিভোর্স দিয়ে দিতে। জাইনের গালে আরেকটা থাপ্পড় পড়ল। থাপ্পড়টা মেরেছেন হিলাল সাহেব। ডেলা রাগে থরথর করে কেঁপে উঠল। এত জীবন যাকে সে বন্ধুর চোখে দেখে এসেছে, আজ সে তাকে প্রপোজ করছে। ডেলার ইচ্ছে করলো জাইনের গালে কয়েকটা থাপ্পড় মারার জন্য। এক হাত দিয়ে নিজের আরেক হাত চেপে ধরল, হাত কন্ট্রোল করার জন্য। তার লজ্জা করছে একে বন্ধু বলতে। তুই এক্ষুনি আমার সামনে থেকে সর, নাহলে আজ তোর আমি কি করব আমি নিজে জানি না। তুই আমার ফ্রেন্ড এটা ভাবতে আমার লজ্জা লাগছে। ছি ছি ছি। থাপ্পড়ে জোরে জাইনের মতো সুঠাম দেহের লোক নিজের জায়গা থেকে কিছুটা সরে গেল। লাল লাল চোখ নিয়ে ডেলার দিকে তাকালো জাইন। চোখে টোকা দিলেই মনে হলো রক্ত বের হয়ে যাবে। জাইন তার ছেলের হাসি হাসলো ডেলার দিকে তাকিয়ে। তোর কি আমার অনুভূতি কোনোদিন বুঝলি না? জাইনের গলার স্বর কিছুটা ভাঙা শোনালো। মানুষ কান্না করলে যেরকম হয় ওই রকম। ডেলা নিজের মুখ ঘুরিয়ে নিল জাইনের দিক থেকে। হেই সেমরি, হেই তুই আমার নাতিটারে মারলি কেন? ডেলা উত্তর দিল না। মেহরুন্নিসা খেপে গেলেন। তার প্রিয় নাতিকে এই মেয়ে দুটো থাপ্পড় মারল তার সামনে, আর এই বাড়ির কেউ তার প্রতিবাদ করলো না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখলো। আমি তোর জন্যই একটা সুন্দর মাইয়া পছন্দ কইরা লইয়া আইমো। ভালো হয়েছে এর মতো সাদা চামড়ার বিলাইটা আশিককে বিয়া করা লইছে। তোর জীবনটা বাইসা গেছে এই সাদা ফড়িঙ্গের থেইকা। আমি সুরত ভালা মাইয়া আয়না তোরে দিমনে। জাইন কান্দিস না, মনটা খারাপ করিস না। জাইন মাথা নিচু করে হাত দিয়ে চোখ ঢেকে নিজের রুমের দিকে চলে গেল। ইরহাম কোনো কথা না বলে ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে রইল। টু শব্দ করলো না ইরহাম। নুসরাত এত সিরিয়াস একটা মোমেন্টে হা হা করে হেসে দিল। সবার চোখে তার দিকে পড়তে হাত দিয়ে মুখ চেপে ধরল নুসরাত। লুৎফা বেগমের জ্ঞান ফিরেছে এতক্ষণে। যখন সোফা থেকে উঠে বসলেন ধীরে ধীরে সব মনে পড়ল। কিছুক্ষণ আগের ঘটনা এক এক করে মনে পড়তেই সোফা থেকে লাফ দিয়ে উঠে বসলেন। পায়ে জুতো খুলে হাতে নিলেন। আশিক বুঝতে পারলো এই জুতা তার পিঠেই পড়বে। নিজের পিঠ বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে ডেলার পেছনে দাঁড়ালো। লুৎফা বেগম জুতা দিয়ে মারতে গেলেই ডেলাকে লুৎফা বেগমের সামনে চেপে ধরল আশিক। এই তুই এই সাদা চামড়ার মুরগিরে কেন বিয়ে করছিস? তোর কি বিয়ে করার বয়স? নিজেই খাস অনেক টাকায়, আবার নতুন আরেকজন নিয়ে আসছিস। উফ আম্মা এত চিন্তা কিসের? আমরা যেভাবে খাচ্ছি ও সেভাবে খাবে, এতে সমস্যা কি? লুৎফা বেগম জুতো দিয়ে আশিকের পিঠে দু এক ঘা লাগিয়ে দিলেন। আশিক ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করলো। আশিককে ধরার জন্য লুৎফা বেগম আশিকের শার্টের কোনা চেপে ধরলেন। আশিক নিজের শার্ট ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। ডেলাকে ঘিরে দুইজন দুই তিনবার গোল গোল ঘুরল। মা ছেলে দৌড়ঝাঁপ করে হাঁপিয়ে উঠল। এই লুৎফা, তুই আমার নাতিটার পেছনে এভাবে পড়লি কে? সামান্য বিয়েই করছে, বেশি কিছু করে নাই গা আমার নাতিটা। আম্মা ওর বয়স কত? ও যে এই বয়সে বিয়ে করছে? নিজেই তো খায় মামার টাকায়, আবার নতুন সদস্য নিয়ে আসছে। লুৎফা বেগম কথা বলতে বলতে কেঁদে উঠলেন। শাড়ির কোনা দিয়ে চোখ মুছে নিলেন। তো কি হয়েছে নাকি? আমার নাতিটা কত সুন্দর মাইয়া বিয়া কইরা লই আইছে। দেখ তুই চেহারা সুরত দেখা তো আমি ফিদা হইয়া গেছি।
নুসরাত দূর হতে দৌড়ে আসলো, আশিকের পিঠে চাপড় মেরে বলল, গুড জব ভাই, গুড জব। এই বিদেশিনীকে বিয়ে করে তুই তো ছক্কা মেরে দিলি। পটালি কিভাবে এই ফিরিঙ্গিনীকে? আশিক ভাবসাব নিয়ে নিজের শার্টের কলার ঠিক করলো। বুঝতে হবে না ভাইয়ের ট্যালেন্ট। লুৎফা বেগম চেতে গেলেন, সোফার উপর বসেছিলেন, পা থেকে জুতো খুলে আশিককে ঢিল মারলেন। তোর ট্যালেন্টের গুষ্টি কিলাই। আর কি বিয়ে করছিস? তোর বউ এসব কি পরে থাকে সবসময়? এর কি কোনো কাপড় নাই? আম্মু কোট পরে। তোরে বলতে বলেছি। আশিক তবদুল হয়ে দাঁড়িয়ে রইল। সে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবে? মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। হেলাল সাহেব আশিক আর ডেলাকে সোফায় বসার জন্য বললেন। ভদ্র ছেলে মেয়ের মতো এসে আশিক আর ডেলা চোখ নিচের দিকে রেখে সোফায় বসলো। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। বিয়ে করে নিয়েছো দুজন, কারোর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি? আচ্ছা যাই হোক, তোমার ফ্যামিলি কি জানে তুমি বিয়ে করেছো? তাদের কি এতে মত আছে? ডেলার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হেলাল সাহেব। ডেলা মাথা নিচের দিকে দিয়ে বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করলো। হেলাল সাহেবের কথার উত্তর অনেকক্ষণ পর দিল। আমি অ্যাডাল্ট হয়ে গিয়েছি, আর আশিকও অ্যাডাল্ট। আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, আমার ফ্যামিলি আমার বিয়ের বিষয়ে জানে না, কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখি, এবং এতে আমার ফ্যামিলির কোনো সমস্যা হবে না আমার মতে। নুসরাত বাহবা দিয়ে উঠল ডেলাকে। আশিকের দিকে তাকিয়ে বলল, আমার মনের মতো ভাবি নিয়ে আসছো ভাই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আর ভাবি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমার আপনাকে প্রচুর পছন্দ হয়েছে, আসুন গলায় গলায় মিলাই। হেলাল সাহেব ধমক দিলেন নুসরাতকে। নুসরাত হেলাল সাহেবের ধমক গায়ে মাখল না। দেখছো, গুরুত্বপূর্ণ কথা বলছি, তার মধ্যে তুমি এত কথা বলছো কেন? আবার কাছে কাছে মনে হচ্ছে না তো। আপনি কোন গুরুত্বপূর্ণ কথা বলছেন? নুসরাত মিনমিন করে বলল। হেলাল সাহেব আবারও ডেলার দিকে তাকালেন। তোমাদের বয়স ডিফারেন্স কত জানো? বয়স ডিফারেন্স জেনে কি হবে? ও আমাকে, আমি ওকে পছন্দ করেছি, এটাই তো বড় কথা। বয়সের কাজ কি এখানে? নুসরাত পেছন থেকে আশিকের পিঠে হালকা চাপড় মেরে বলল, দ্যাটস মাই ব্রো, ব্রেভ বয়। আশিক শার্টের কলার ধরে একটু ভাব নিল। ডেলা, তোমার মায়ের নাম্বার দাও, আর তুমি তোমার বাসায় ফিরে যাও। আমরা পারিবারিকভাবে তোমাকে উঠিয়ে নিয়ে আসবো, তোমার পরিবার সম্মতিতে। আশিক, ডেলাকে ওর বাসায় পৌঁছে দাও। আশিক ভদ্র ছেলের মতো চোখ নিচের দিকে রেখে দিয়ে বলল, জি মামা। এই প্রসঙ্গে কথা এখানেই শেষ, আমি আর কিছু শুনতে চাই না। কেউ যেন এ নিয়ে আর একটা কথাও না বলে। লিপি বেগম গুনগুন করে কাঁদছেন। হেলাল সাহেব স্ত্রীর আচরণে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দায় পায়চারি করে আবারও রুমে ফিরে আসলেন। উফ, কান্না থামাও তো। বাচ্চাদের মতো কি শুরু করেছো? তোমার ছেলে কি ভাগিয়ে নিয়ে চলে এসেছে? এভাবে কান্না করছো? লিপি বেগম কান্না থামানোর বদলে হাওমাও করে কান্না শুরু করলেন। হেলাল সাহেব লিপি বেগমের পাশে বসে পিঠে হাত বোলালেন। আহ, কান্না থামাও। কি হয়েছে বলো তো, না বললে বুঝবো কিভাবে? লিপি বেগম চোখের পানি মুছে নিলেন। কান্না থামানোর জন্য কিছুক্ষণ সময় নিলেন। অনেকক্ষণ ধরে কান্না করার জন্য লিপি বেগমের গলা বসে গেছে। তোমার ছেলে সব সময় ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা একটা কল দিলে তোমার ছেলে ছুটে যেত। আর আজ কি করলো? নির্লজ্জের মতো বাপ মা চাচিদের সামনে কিভাবে ছোট ভাইয়ের বউকে সে ভালোবাসে এটা বললো। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি ছি ছি, মানুষ কি বলবে? এই ছেলেটা তার ছোট ভাইয়ের বউকে ভালোবাসার প্রস্তাব দেয়। লিপি বেগম কথা বলতে বলতে আবারও হাওমাও করে কান্না করে দিলেন। তো কি হয়েছে? মানুষ কি বললো তার ধার আমি ধারি না। আমি মানুষের খাই না, আর মানুষ আমায় খাওয়ায় না। যে যা বলার বলুক, আমি তা শুনছি না। তারা তো আমার সামনে এসে এসব বলবে না, সব আমার পিঠ পিছেই বলবে। তাহলে আমি, তুমি, আমার পরিবারের মানুষ এসব শুনবে কিভাবে? আর আমার পরিবারের মেয়েরা আমি মনে করি যথেষ্ট প্রতিবাদী। তারা নিজেকে নিজে অবশ্যই ডিফেন্ড করতে পারবে। লিপি বেগম গাইগুই করে উঠলেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছু বলতে না দেখে আবার বললেন, এসব চিন্তা বাদ দাও, যখন যা হওয়ার হবে। সময়ের উপর সব কিছু ছেড়ে দাও, সময় বলে দিবে কি করতে হবে। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আর এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু জায়ান যে সেই রুমেই ঢুকলো আর বের হলো না। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণে ছেলের কথা মনে হয়েছে? আমি যাচ্ছি ওর রুমে, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। এত সব কাহিনী ঘটে গিয়েছে, আর আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে জাইন ভাইয়া যে ডেলাকে ভালোবাসে। আরে বোন, আস্তে কথা বল। বড় আব্বু শুনলে আমাকে খাল্লাস করে দেবে। না করে দিয়েছেন এই বিষয়ে কোনো কথা বলতে, যেন উনি না শোনে। আজ তুই এত দেরি করে আসলি কেন? ইম্পর্টেন্ট সিন মিস করে গেলি। নুসরাত হাহা করে হেসে দিল। নুসরাতকে হাসতে দেখে ইসরাতও হাসলো। হিজাবের ক্যাপ খুলতে খুলতে ইসরাত বলল, কি কি হয়েছে সব বল। নুসরাত যা যা হয়েছে তা ইসরাতকে খুলে বলল। ইসরাত হিজাবের ক্যাপ জায়গায় রাখতে রাখতে উত্তর দিল,
ভাইয়ার উচিত হয়নি ওরা বিবাহিত জেনেও নিজের অনুভূতি প্রকাশ করা। উনি যখন দেখতেই পাচ্ছেন ডেলা বিয়ে করেছে, তাহলে ডেলার জন্য তার কি অনুভূতি তা বলার কি প্রয়োজন ছিল? নুসরাত পেটে হাত রেখে হেসে গড়াগড়ি খেলো। হাসির দাপটে কথা বের হলো না। আরে বুঝিস না বোন, বড়লোকসদের বড়লোকি কারবার। আমার না, জাইনের ওপর প্রচুর হাসি উঠেছিল।